বলছি তুই ঠিক আছিস তো? তোর শরীর ঠিক আছে তো? একদম রে দিদি ভাই, সব ঠিক আছে। তুই মাকে একটু বোঝাতো, আর তোরাও আমাকে নিয়ে তো চিন্তা করিস না। আমি দশমীর দিন একবার যাওয়ার চেষ্টা করব। দশমীর দিন আসবি? তাও আবার বলছিস যে চেষ্টা করবি? এই বোন শোন না, বলছি পুজোর মধ্যে একটা দিন ছুটি নিয়ে আয় না রে। দেখ তোকে ছাড়া কোনো বছর আমরা পুজো কাটাইনি, একদম ভালো লাগবে না রে। আচ্ছা শোন না, এরকম করলে হয় না? ওই তুই দুপুরবেলা আসলি, আর যদি খুব দরকার হয় তাহলে রাত্রিরে চলে যাবি, কি রে? না রে দিদি ভাই, আমি এটাই তো মাকে এতক্ষণ বলছিলাম। আসলে সামনে না ম্যাডামের অনেক বড় বড় ম্যাচ, এখন ছুটি চাওয়া যাবে না রে। এখন উনি এত ব্যস্ত, এখন যদি আমি ছুটি চাই বা কাজে ভুল করি উনি খুব রেগে যাবেন। আরে খবরে পড়িসনি, সামনের ম্যাচ যদি ভালো না খেলে তাহলে টিম থেকে বাদ চলে যেতে পারেন। এখন আমার কাজটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে খুব মুশকিলে পড়ে যাব। বুঝেছি। দেখ তুই কবে আসতে পারিস। আর শোন না, বলছি রোজ নিয়ম করে না একবার মার সাথে কথা বলে নিস প্লিজ, ঠিক আছে? ঠিক আছে। আর শোন না দিদি ভাই, একটা কথা, আমি না জানতে পেরেছি কে তোদের ওই জামা কাপড় পাঠিয়েছে। কে পাঠিয়েছে রে? ওই অভিমন্যু বাবু। অভিমন্যু বাবু এসব পাঠিয়েছেন? তোকে আমি ওসব পরে বলবো, আমিও জানতাম না। যাকে তুই মাকে বুঝিয়ে বলিস ব্যাপারটা, ঠিক আছে? এখন ঘুমো যা। হ্যাঁ তা তো বলতেই হবে। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ। রেখা দি নেই, এতক্ষণ তো খেয়াল করিনি। কোথায় গেল এই মাঝরাতে? নাও ধরো, তাড়াতাড়ি পালাও, কে কোথেকে এসে পড়বে। যাও পালাও, যাও। আরে বাহ, হেব্বি কাজ করেছিস তো। কেউ দেখে ফেলেন তো? বলো একটা, কেউ যদি দেখে ফেলতো গয়নাগুলো তোমার কাছে নিয়ে আসতে পারতাম। তবে আজ না হোক কাল খোঁজ তো পড়বেই, তখন যা হয় বুঝে নেবো। নাও পালাও, এখন পালাও। সিকিউরিটি, সর্বনাশ করেছে, পালাও পালাও। সিকিউরিটি, ওই দেখো তো পাঁচিলের পাশে ওই অন্ধকারে কারা দাঁড়িয়ে আছে। কে? দেখ তো ওদিকটা, দেখ তো ওদিকটা দেখ। আরে এদিকটাও তো কেউ নেই, তুই একবার ওদিকটা দেখ। এতগুলো সিকিউরিটি রেখেছি এই বাড়ি, কিসের জন্য? আমাদের বাড়ির সিকিউরিটির জন্য। দুটো চোর এসে বাগানে বসে আছে, আর তারা ধরতেই পারে। কি হয়েছে বাবা? মনে হচ্ছে বাড়িতে চোর ঢুকেছে। চোর? কি বলছেন কি বাবা? দেখে যেতে পারো না? মানে দেখে যাবে তো? রাতের বেলা উঠে বেরোচ্ছ, চৌকাটে হোঁচট খেয়ে যদি পড়ে যেতে, কি কাণ্ডটাই না হতো বলো তো? না মানে ওই বাইরে চিৎকার চেঁচামেচি হচ্ছে না? আমি তো সেটা শুনে বেরোচ্ছিলাম।
তুমি তো বাইরে থেকেই এলে। হ্যাঁ মানে এসে আবার বেরোচ্ছিলাম। আমি তো কল ঘরে গেছিলাম, ওখানে বাবুদের হাঁক ডাক শুনতে পেলাম। কি হয়েছে গো বাইরে? ওই চোর চোর বলে চেঁচাচ্ছে। হবে হয়তো, বাবুদের ব্যাপার স্যাপার তো, আমি না ওসব ঝামেলার মধ্যে নেই। তুমি যাচ্ছ তো দেখে এসো, দেখে এসে আমাকে বলো হ্যাঁ কি হলো। গেল বাবা, বাঁচা গেল। ধরা পড়লে সোজা পুলিশে দিত। রুলের বাড়ি থেকে আমাকে কেউ বাঁচাতে পারতো না। বেঁচে গেছি বাবা। বেবি, তুই যে কেন মাঝে মধ্যে অভিকে নিয়ে এতটা ইনসিকিউর হয়ে পড়িস আমি বুঝতেই পারি না। আচ্ছা, অভির আশেপাশে তোর মতন চেহারা কি একটাও আছে যে অভি তার দিকে চোখ চলে যাবে বা তার পেছন পেছন ছুটবে? ম্যাডাম, দরজা খুলুন। আসছে। ম্যাডাম শুনুন না, নিচে না অনেক লোক এসেছে। ওই খবরের চ্যানেল থেকে, খবরের কাগজ থেকে সব মাইক নিয়ে, ক্যামেরা নিয়ে এসেছে। উফ, কি কাণ্ডটাই না হচ্ছে নিচে। পুরো আলোয় আলো হয়ে রয়েছে নিচটা। এসব দেখে এত এক্সাইটেড হওয়ার কি আছে উমা? বেবি, ওর দিকটাও একটু দেখ। এই সমস্ত ইন্টারভিউ, সেলিব্রিটি, প্রেস, মিডিয়া এসব তো বেচারি আগে কখনো দেখেনি। দিকটাও একটু বোঝ। হ্যাঁ, আগে কখনো দেখেনি মানলাম, তাই জন্য হয়তো এত এক্সাইটেড হয়ে গেছে। কিন্তু এসবও আমাকে কেন বলতে এসছে মম? না, আসলে ওনারা আপনার জন্যই অপেক্ষা করছিল, তাই আর কি। করুক অপেক্ষা। আলিয়া বোস অত সহজে ধরা দেয় না। আর শোনো, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, তাই ওদের সামনে এরকম এক্সাইটমেন্ট দেখানোর কিছু নেই, কেমন? ওদেরকে গিয়ে বলবে যে আমি আমার সময় মতো ঠিক আসবো। আলিয়া বোসকে কভার করার জন্য এরকম হাজার হাজার লোক এসে বসে থাকে। এত সহজে আলিয়া বোসকে পাওয়া যাবে না। ওকে? অ্যান্ড তোমার জন্য এইগুলো, এই সমস্ত কিছু নিউ হতে পারে, বাট this is not new for me. Understood? আর শোনো, আমার কুচিটা একটু ঠিক করে দাও তো। এদিকে এসো, কাম অন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। এখন তো আমি ঠিক করে দিচ্ছি ম্যাডাম, কিন্তু আপনার তো শাড়ি পরা ঠিক অভ্যেস নেই। পরে যদি পায়ে জড়িয়ে যায়, তার থেকে আমি একটা সেফটি পিন লাগিয়ে দিই। হোয়াট? সেফটি পিন? না না, এসব খুব আনস্মার্ট লাগবে বাবা, এসব দরকার নেই। তুমি এমনি ঠিক করো। না না, আমি এমন করে লাগাবো কেউ বুঝতেই পারবে না। আপনি শুধু বলুন কোথায় আছে সেফটি পিন। এই তো ড্রেসিং টেবিলের ওপরেই আছে। আচ্ছা। হ্যালো, কে বলছেন? না না না, আমি একটাই জিনিস বুঝতে পারছি না যে এসব খবর আপনাদের দিচ্ছেটাকে। আরে আশ্চর্য, এটা তো একটা ঘরোয়া ম্যাচ। এটা নিয়েও আপনারা যদি... হ্যাঁ হ্যাঁ, মানছি যে এটা ন্যাশনাল টিম সিলেকশনের জন্য একটা বড় ম্যাচ, বাট আলিয়া তো প্রিপারেশন নিচ্ছে। এভরি ডে শি ইজ ডুইং হার লেভেল বেস্ট। ও একদিনও প্র্যাকটিস মিস করছে না। এই পুজোর মধ্যেও প্রত্যেক দিন প্র্যাকটিস করছে। শুনুন, ব্যান্ড প্রমোশন, মিডিয়া কভারেজ, এগুলো সমস্ত আলিয়া বোসের কাছে সেকেন্ডারি ব্যাপার না। ওর ফোকাস শুধুমাত্র ক্রিকেট, অনলি ক্রিকেট। কে ফোন করেছিল মম? ও, লিভ ইট বেবি। আসলে কিছু খারাপ লোক থাকে না, সারাক্ষণ কিছু না কিছু রটিয়ে চলে।
ওদের মনে হয়েছে যে তোর এই লাস্ট কটা পারফরমেন্সের জন্য তুই ন্যাশনাল টিমে সিলেক্টেড হবি না। So, ওরা জানে না যে আলিয়া বোস যখন মাঠে নামবে তখন তার ব্যাট কথা বলবে। 4টে ম্যাচে রান পাইনি বলে একেবারে ছেকে ধরেছে এরা। আর যখন আমি ফর্মে থাকি তখন কোথায় থাকে এসব লোকজন? এখন কে সাহস দেয় তাদেরকে এসব কথা বলার? ওরা জানে না মাম, আলিয়া বোস কিন্তু সরি ম্যাডাম, শব্দ এটা তুই কি করলি আলিয়া? আর সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়ে দেওয়ার জন্য ওমেন্স অফ দ্য ম্যাচ হয়েছেন উমা দাস। তালিয়া তালিয়া। আসুন আসুন। হ্যাঁ, যা যা। এক মিনিট তুই এখানে Thank you for award. I try good play. I love play cricket. I hit 6. এই ছুটকি, এই 6 মারাটাকে কিভাবে বলবো রে? I will hit 6. I will hit 6. Will. হ্যাঁ। I will hit 6 every match. I will century. কি হলো? পাগি, সেটা আমায় বলতে হবে না, উমাকে বলতে হবে। আমি যদি ইংরেজিতে কথা বলতাম তাহলে যে যেদিকে পারতো ওই মাইক, ব্যাট, বল সবকিছু ফেলে একেবারে চোচা করে ধরে রাখতো। এই না না, হাসি নয়। না না, চুপ। এখনো আমার কথা শেষ না, মানে উমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। চুপ করে বসে শুনবে, ঠিক আছে? হ্যাঁ, আমি কি যেন একটা বলছিলাম, মনে পড়েছে। এই যে আজকে আমি উইমেন্স অফ দ্য ম্যাচ হয়েছি, আর তাতে যে আমি টাকাটা পেয়েছি সেটা দিয়ে আমি আজ ছুটকির জন্য একটা সুন্দর ড্রেস কিনবো, তাই না? মারবো এক চর। দেখেছিস সুমা, টাকা পেলেই শুধু নতুন ড্রেস। নতুন ড্রেস দিবি না? এই চোদ্দি, তাহলে একটা নতুন মোবাইল। হ্যাঁ, মোবাইল খুব শখ না? কত বয়স হয়েছে শুনি? তাও দিবি না? তাহলে একটা লিপস্টিক অন্তত দিস। হ্যাঁ, সেঞ্চুরি করে ম্যাচ জিতলে এইটুকুও দিবি না? আরে দাঁড়া। ও কাছে না উঠতে এক কাঁদি। আগে উমাকে খেলতে যেতে দে, তোর মা অনুমতি দিক তবে তো। মা বাড়িতে নেই বলে খুব নেত্য শুরু করেছো। মা এটা যখন তুমি দেবে না, বুঝবে ছাড়া তখন। হ্যাঁ, সেই তো মিষ্টি আম্মা, দেখো না এরা না সত্যি, মা যদি এখন জানতে পারে না খুব বকা দেবে। মা আগে যেতে দিক, আগে আমি খেলি, তারপর তো। দূর, যেতে দেবে নাকি? হ্যাঁ, বাবা ঠিক সুযোগ বুঝে তোকে নিয়ে যাবে। হ্যাঁ, আরো জোরে বলো কথাটা, জোরে বলো। তোমার মায়ের কানে যাক, একটু দক্ষ যোগ্য বাহাদুর। ঠিক বলেছো মিষ্টি আম্মা, এরা এত বাড়াবাড়ি করে আমাকে নিয়ে, মা কিন্তু এবার সত্যিই রেগে যাবে। যাও বা চান্স আছে একটা যাওয়ার, তোদের এইসব করতে দেখলে মা একেবারেই যেতে দেবে না। বাবাও তখন কিছু করতে পারবে না। দূর বাবা। সেই তো মেয়েটা সবে খেলা শুরু করেছে, আরো ভালো খেলতে দে, তবে না কলকাতা যাবে। তোদের বাবা তো চেষ্টা করেই যাচ্ছে উমাকে একটা ভালো ক্লাবে ভর্তি করে। চুপ না, মানে তোদের সঙ্গে মিশে মাঝে মাঝে হাতে ভুল করে ফেলি। আমাদের সঙ্গে মিশে? হ্যাঁ না, মানে তোরা তো সবসময় উমাকে নিয়ে নাচানাচি করিস, ওর খেলা নিয়ে গালা পালাচনা করিস। আচ্ছা, তোদের না চাই না উমা ভালো খেলুক? চাইবে। দেখবি কি হচ্ছে? আমাদের উমা যখন একটার পর একটা ম্যাচ খেলবে, আমাদের উমা যখন ইন্ডিয়ার হয়ে খেলবে, তখন দেখবে মাও চাইবে যে উমা। এই সোমা, কি করছিস রে? আবার একেবারে কথা। ওরে বাবা,
তুই না কি বাজি হয়েছিস রে তুই, হ্যাঁ? তাই না? আর করবি এসব? ম্যাচ জিতলে এই চাই ওই চাই, আমার খেলার নাম নিয়ে মজা করা করবি? আর দিলাম তো ভয় খাইয়ে, মা যেমন ভয় দেখায় আমিও ভয় দেখিয়েছি। তবে রে তোর হচ্ছে। বাবা, তুমি চেয়েছিলে একদিন আমিও এরকম বড় ক্রিকেট প্লেয়ার হব, খবরের কাগজ থেকে আমার ইন্টারভিউ নেবে, দেশে বিদেশে ক্রিকেট খেলে আমার অনেক নামডাক হবে, ব্যান্ডেলের আমাদের এই ছোট্ট বাড়িটাকে উমা দাসের বাড়ি হিসেবে সবাই চিনবে। কিন্তু কি কপাল দেখো আমার, তুমিও চলে গেলে, স্বপ্নগুলোও বিসর্জন দিলাম। ও কিন্তু একজন প্লেয়ার, ওই ঘিয়ে চুপচুপে খিচুড়ি খাবে না। ইভেন আমাদের বাড়িতে যা যা রিচ ফুড হয় ও কোনো কিছুই খাবে না। ওর জন্য আলাদা করে ডায়েট চার্ট ফলো করে খাবার রান্না হবে, কেমন যেমন স্যুপ, স্যালাড, স্টু, বুঝেছো তো? তোকে এসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। উমা খুব এফিশিয়েন্ট মেয়ে। তুই জানিস প্রতিটা দিন ভোর 4টের সময় উঠে ও রান্নাঘরে যায়, নিজের হাতে যত্ন করে আলিয়ার খাবার তৈরি করে। সব কটা খাবার তৈরি করতে শিখে গেছে ও। আলিয়ার যাতে কোনো অসুবিধে না হয় সেই খেয়াল রাখে ও। খুব ভালো মেয়ে। তুমি নিশ্চয়ই ডায়েট চার্ট ফলো করে ওর জন্য রান্না করছো। খেয়াল রাখবে ওর ওয়েট কিন্তু না বেড়ে যায়, তাহলে ওনার রান নিতে কষ্ট হবে, আমি জানি। আর ডায়েটে ওনার স্ট্যামিনা বাড়ানোর জন্য প্রোটিনের পরিমাণ বেশি দেওয়া আছে, আমিও সেই মতোই বানাই। আমি তো ম্যাডামের খেলার প্যাটার্ন দেখেছি, উনি না একটু অ্যাগ্রেসিভ ব্যাটিং এ বিশ্বাসী। আর যে টেকনিক উনি ব্যাট ঘোরান তাতে তো একটু গায়ের জোর লাগবেই। আর যখন স্টেপ আউট, এক মিনিট তুমি ক্রিকেটের এতগুলো টেকনিক্যাল টার্ম জানলে কি করে? কি হলো বলো? আমি মানে ওই আপনি যখন খেলেন না তখন এই আশেপাশের লোকজনরা বলে, ওটা শুনে আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এবার যাও উমা, বেবির হেলথ ড্রিঙ্কটা রেডি করো। হ্যাঁ ম্যাডাম। বেবি চল চেঞ্জ করে নিবি, এই সমস্ত করে ইউ মাস্ট বি ভেরি টায়ার্ড। তরুলতা, উমা তো আলিয়ার অ্যাসিস্ট্যান্ট, তো পুজোর দিনে তোমরা ওর জন্য নতুন জামা কাপড়ের কোনো ব্যবস্থা করেছো? না মা, আমরা একটু আগে উমাকে জিজ্ঞেস করেছিলাম। উমা বলছে যে পুজোতে নাকি ও নতুন জামা কাপড় পরা পছন্দ করে না। আসলে পছন্দ করে না এই কথাটা বলা ভুল, ওদের সামর্থ্য হয় না মা। বাপ মরা মেয়ে, অভাবের সংসার, সবটাই তো উমা নিজের হাতে টানে। তারপরে পুজোতে নতুন জামা কাপড় পরবে, এটা তো ওদের কাছে বিলাসিতা মা। ও কাম অন, তোমরা একটু উমাকে নিয়ে বেশি ভাবছো তাই না? এদের মতো পরিবারের মেয়েরা ইউজুয়ালি এরকম নাকে কান্না সারাক্ষণ কাঁদে, পরিবারের প্রতি টান না চাই। দুদিন বাদে দেখবে কোন একটা ছেলেকে বিয়ে করে ভেগে গেছে, তখন পরিবারের কথা বেমালুম ভুলে গেছে। সবাইকে একরকম কেন ভাবছো তুমি? অমৃতা, আমার মনে হয় তুমি এবার একটু বাড়াবাড়ি। না তরুলতা, আমি বাড়াবাড়ি করছি না, আমি যেটা নিজের চোখে দেখেছি বুঝেছি। কি বলতো, মানুষ চেনার ক্ষমতা আমার একটু হলেও আছে, আমি মানুষের চোখ পড়তে পারি। আর উমার চোখ পড়ে এইটুকুনি বুঝেছি মেয়েটা অসম্ভব সৎ, আর 5 জন মেয়ের থেকে অনেকটা আলাদা। ওকে দেখতে হয়তো খুব সাধারণ, খুব ছাপোষা, কিন্তু তুমি কখনো না খুব ভালো করে দেখো, ওর চোখে একটা দীপ্তি আছে, ওর মধ্যে একটা ঋজুতা আছে। আর এইগুলোই প্রমাণ করে দেয় যে ওর মধ্যে একটা অন্য উমা লুকিয়ে আছে।
তরুলতা যেদিনকে সেই উমার মুখোমুখি আমরা সবাই দাঁড়াবো, হয়তো সেদিন আমরা সবাই ওকে সমীহ করব। আন্টি তুমি আজকাল খুব গল্পের বইটই পড়ছো নাকি? কেন বলো তো? না, এই যা কথা বললে আমার সব মাথার ওপর থেকে বেরিয়ে গেল, মনে হলো এইসব কথাগুলো গল্পের বইয়ের, তাই আর কি। তোমার মাথাতে ঢুকবেও না আলিয়া। আর তাছাড়া তুমি তো খুব ব্যস্ত প্লেয়ার, এইসব কথা তোমার মাথায় না ঢোকালেও চলবে। তুমি বরং আনন্দ করে পুজো কাটাও, খেলায় মন দাও, তাই না অনেক? এবার বলুন ম্যাডাম, আমার জন্য আপনার কি হুকুম বলুন। শপিং ভুলে গেলি? তুই তো আমাকে শপিং এ নিয়ে যাবি বলেছিলি অভি। ভুলে গেলে এখানে আসতাম? শপিং এর জন্যই তো এখানে এসেছি। বল বল, তুই রেডি তো? তাহলে চল। ও মা অভি, আমার তো মনে হয় তুমি অলরেডি একা একাই শপিং করা শুরু করে দিয়েছো। হ্যাঁ এই হ্যাঁ ঠিক তো। অভি তুই এটা কি কিনেছিস? আমি তো ভুলেই গেছিলাম। দেখ তো শাড়িটা কেমন হয়েছে। শাড়ি? দেখ দেখ। অভি তুই এটা আমার জন্য নিজে গিয়ে কিনেছিস? থ্যাংক ইউ অভি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমাদের অভিও সারপ্রাইজ দিতে জানে। অফকোর্স জানে মম। না রে, মানে এই শাড়িটা তোর জন্যই কিনবি। আসলে তুই তো সব শাড়ি পরতে পছন্দ করিস না। আমি ভেবেছি এই পুজোতে তোকে একটা ভালো ড্রেস গিফট করব। এটা অন্য একজনের জন্য এনেছি। সেটা কে অভি? আরে ব্যাপারটা হলো কে সেটা বলতেই তো আগে তোর কাছে আসলাম, তাই না? নাহলে পরে আবার ইস্যু হয়ে যেতে পারে। অভি পরে ইস্যু হতে যাবে কেন বলতো? তুই এটা কার জন্য এনেছিস সেটা বল আমাকে। দেখ আলিয়া, আজকে পুজোর দিন আমরা সবাই নতুন জামা কাপড় পরবো, মানে সবাই পরে। কিন্তু তার মধ্যে যদি একজন পুরনো জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, সেটা কি দেখতে ভালো লাগবে? তুই কার কথা বলছিস অভি? উমার কথা বলছি। দেখ আলিয়া, উমার কাছে টাকা পয়সা কম, তাই উনি নিজের জন্য কিছু কেনেননি, মুখ ফুটে কাউকে বলেন উনি। কিন্তু আমাদের সবার মাঝখানে উনি যদি পুরনো জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, সেটা ভীষণ অড হয়ে যাবে না? রিয়া, আরে একটু বোঝার চেষ্টা কর। এই আচার্য বাড়িতে মনে দুঃখ নিয়ে কেউ কখনো ফেরেনি। কতজন কত সাহায্য পেয়েছে, তাই উমা কেন দুঃখীও থাকবে এখানে? তাই আমি তোর হয়ে শাড়িটা নিয়ে এসেছি ওনার জন্য, আর আমি চাই তুই নিজে ওনাকে এই শাড়িটা দিস। ধর 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 ধর, আমি ডেকে আনছি ওনাকে। উমা, উমা একটু তাড়াতাড়ি আসুন। এটা তো অভিমন্যু বাবুর গলা। উনি ডাকছেন কেন আমাকে? তাও এভাবে সবার সামনে এত জোরে। উনি ডাকলেই আমার ভয় লাগে, আবার নাকি একটা অশান্তি পাকায়। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কোথাও পাঠিয়েছিস নাকি? আসছেন না এখনো? ভালো হয়েছে না? উমা, আরে কোথায় আছেন আপনি? তাড়াতাড়ি। এই হ্যাঁ ম্যাডাম, ডাকছিলেন? হ্যাঁ আসুন। আপনার হাতে কাদা কেন? ও, ভোগ রান্না হবে তো, তাই উনুন বানাচ্ছিলাম। আপনি বলুন না, কোনো কাজ আছে? আমি এক্ষুনি করে দিচ্ছি। আসলে আপনি তখন বললেন না এখন কোনো কাজ নেই, তাই একটু বনমালীদাকে সাহায্য করছিলাম। আপনার কোনো কাজ থাকলে বলুন, আমি করে দেব। আরে না না, কোনো কাজ নেই। আপনি কি মনে করেছেন আলিয়া সবসময় আপনাকে খাটাবে? না, আসলে আলিয়া আপনার জন্য একটা উপহার এনেছে। দে। এটা পুজোতে পড়বে তুমি।
না না ম্যাডাম, আমার এসব লাগবে না। আমি যা পরে আছি এটাই ঠিক আছে। আসলে না, আমি শাড়ি পরতে পারি না, বাড়িতেও পরিনি কখনো। যখন দিচ্ছি তখন নিয়েই নাও না উমা, এত এক্সপ্লেনেশন তো আমি তোমার কাছে চাইনি। আর শোনো উমা, এই শাড়িটা আমি তোমার জন্য কিনিনি, এই শাড়িটা কিনেছে তোমার জন্য অভি। উনি কেন এনেছেন ম্যাডাম? আমি তো ওনার কাছে কাজ করি না, আমি আপনার কাছে কাজ করি। সেটা তুমি যে কিনেছে তাকেই জিজ্ঞেস করো উমা। কেন এনেছেন আপনি এই শাড়িটা আমার জন্য? কেন নেবো আমি এই শাড়ি? আমি ম্যাডামের হয়ে কাজ করি, ম্যাডাম দিলে তাও নিতাম, আপনি দিলে তো নেবো না। কেন আমার ঘর আগে সার্চ করা হবে না? কেউ কি আসলে কি জানো তো, আমাদের আসলে মেন্টাল ব্লকেজ আছে। মানে বাড়িতে যদি কিছু মিসিং হয় তাহলে আমরা এটাই বলি যে নিশ্চয়ই আমাদের কাজের লোকরা সেটা সরিয়ে দিয়েছে, অথচ তারা বিশ্বাস করে তাদের মালিক তাদেরকে ভালোবাসে, তাদেরকে সম্মান করে। আচ্ছা দাদা, তুই আমাকে একটা কথা বল, সেই বনমালী কাকা আমাদেরকে ছোটবেলা থেকে বড় করেছে, আমাদেরকে মানুষ করেছে, সবার সামনে তাকে ইনসাল্ট করা হচ্ছে, তোর খারাপ লাগছে না? সবাই তো চুপ করে আছে, বনমালী কাকার খারাপ লাগছে না? এইবার আমাকে বল, এরকম মানুষরা কিভাবে নিজের মালিকদের সম্মান করবে এরপর? বল, সবাই চুপ করে আছে কেন? বনমালী কাকা, রেখা দি, আমাদের ঘর যদি সার্চ করা হয় তোমাদের কারোর কিছু বলার আছে? এখন না বললেও কেস খাবো, হ্যাঁ বললেও কেস খাবো। না বললে তবু বেঁচে যাব, কারণ ঘর খুঁজলে গয়নাগুলো উমার ব্যাগে পাবে। বলেই দিই হ্যাঁ, গয়নাগুলো হাতছাড়া হবে, এই যা দুঃখ। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘর খোঁজা হোক। আমি তো একটা জিনিসই বুঝতে পারছি না, এই বাড়িটা আপনাদের, সার্ভেন্টস কোয়ার্টারটাও আপনাদের, আপনারা এখানে সার্চ করবেন তো আমাদের বলার কি আছে? আমরা গরিব, আপনাদের দয়ায় বাঁচি, বেঁচে আছি এই তো যথেষ্ট। টাকা পয়সা, গয়নাগাটি এসব তো আমাদের নেই, দেখে তো লোক হতেই পারে। ম্যাডাম, আপনার যদি মনে হয় কোনোভাবে আমি এই বিষয়টার সাথে যুক্ত, আমার জিনিসপত্র, আমার জামা কাপড় সার্চ করুন। দেখুন, এই বাড়িতে আসার পর থেকে আপনাকে ছাড়া আমি এক পাও বেরোইনি, ফিরেছিও আপনার সাথে, বেরিয়েছিও আপনার সাথে। তাই গয়না যদি আমি নিয়েই থাকি, সরিয়ে ফেলার কোনো সুযোগ আমার ছিল না। সার্চ করা হোক আমার ঘর। থাক, অত সাফাই গাইতে হবে না। এই রেখা, তুমি কোথায় ছিলে? বাড়িতেই, আমি তো বাড়িতেই ছিলাম বড়দেবাবু। আর আমি তো 6টা মাস এখানেই আছি। আমার কি হাত টানের স্বভাব আছে গিন্নিমা? আপনি বলুন, আমি এসবের মধ্যে নেই বড়দেবাবু। আর আমার তো মনে হয় উমাই চুরি করেছে, না হলে এত গলার জোর করে সাফাই গাইছে কেন? রেখা, তুই হল শুনতা দেহি, তুই কি দেখছ যে উমা গয়না চুরি করছে? না, দেখিনি। তবে ও এসেছে 2-4 দিন হলো, তার মধ্যে বাড়িতে এত বড় একটা চুরি হয়ে গেল। তাছাড়া কাল রাতে তো বড়বাবু দেখেছিলেন বাড়ির ভেতরে একটা ছেলে আর একটা মেয়ে ঘোরাঘুরি করছে। কে বলতে পারে মেয়েটা উমাই ছিল কিনা? রেখা, তুমি নিজের চোখে তো কিছু দেখোনি, তাহলে কেন বলছো? আর উমা আর কত চুপ করে থাকবে? রেখা যা ইচ্ছে হচ্ছে বলে যাচ্ছে তোমার নামে, তুমি অন্তত কিছু বলো। আজ আমার যদি কোনো বিপদ হয়, আমি তো জানি তুমি আমার পাশে এসে দাঁড়াবে। কেন জানো? তোমায় বিশ্বাস করি বলে। তা কেন? আমি তোমাকে কতদিন চিনি? তোমার যদি কোনো বিপদ হয় তুমি বুঝে নেবে, আর আমারটা আমি। আমার মুখের কথা শুনে কি কোনো লাভ আছে বলুন?
প্রমাণিত শেষ কথা বলবে। আমি জানিও না প্রমাণ শেষ কথা বলবে, কিন্তু এটাও আমি তোমাকে বলছি, যে যা খুশি ভাবুক তোমাকে, আমি তোমাকে এই কদিনে দেখে এইটুকুনি বুঝেছি তুমি তেমন মেয়ে নও মা। এইরকম কাজ তুমি করতে পারো না। অমৃতা, এটা তোমার পুরনো অভ্যেস। খুব সহজে তুমি মানুষকে বিশ্বাস করে ফেলো, আর তারাই বারবার তোমাকে ঠকিয়ে যায়। এখন তোমার মনে হচ্ছে যে না, উমা করতে পারে না, এটা তোমার মনে হচ্ছে। এনিওয়ে, এটা নিয়ে তর্ক করে কোনো লাভ নেই, কারণ হয়তো এতক্ষণে গয়নাগুলো কেউ সরিয়ে দিয়েছে, হতেই পারে, তাই না? সেক্ষেত্রে আমার ঘর আগে সার্চ করা হবে। যারা এই বাড়ির জন্য প্রাণপাত করে তাদের যদি সন্দেহ করা যায়, তাহলে আমাকেও সন্দেহ করা যায়। সো প্লিজ, আমার ঘর আগে সার্চ হবে। দে টাকার গয়না, জানছিস দে। আজ আর এদিকে কোনো সিকিউরিটি নেই, আজ কোনো গন্ডগোল হবেই না। দে দে। গন্ডগোল যা হওয়ার হয়ে গেছে, সব গেছে। গেছে মানে? সব কি ওদের হাতে পড়ে গেছে? আর বলো না, টাকার গয়না ঘর থেকে সরাবার আগেই সারা বাড়িময় খোঁজ পড়ে গেছে। তারপর কি হলো? আমি তো উমাকে ফাঁসানোর সব ব্যবস্থা করে ফেলেছিলাম। টাকার গয়না হাত ফসকালেও আমাদের ধরা পড়ার কোনো ভয় ছিল না। উমার আলমারির ব্যাগের ভেতরে আমি টাকার গয়না একদম ভেতর করে রেখে দিয়েছিলাম। ওপরে উমার জামা কাপড় ছিল, উমার হাতের নাগাল পেত না, কিন্তু কেউ যদি ভালো করে খোঁজ করতো সে ঠিক নাগাল পেত, কিন্তু পাওয়া গেল না। পাওয়া গেল না মানে গেল কোথায়? আমিও তো সেটাই বুঝতে পারছি না। ওই মেয়েটা মনে হচ্ছে ওই গয়না আর টাকার সব হদিশ পেয়ে গেছে। দেখ, ওই মনে হয় সবকিছু সরিয়ে দিয়েছে। হতে পারে, খুব শেয়ানা মেয়ে, দেখলে এমন ভান করে না যে ভাজা মাছটা যেন উল্টে খেতে পারে না। আচ্ছা তুমি বলো, উমা যদি টাকার গয়না না সরাবে তাহলে টাকা গয়নার কি হাত পা গজিয়েছে যে উড়ে উড়ে চলে যাবে? ঠিক বলেছো রেখাদি। ছাড়ো, ছাড়ো ওকে, ছাড়ো। উমা কি এসব কি? তোমার মতলবটা কি উমা? ও আমার বন্ধু, আমি ওর সাথে আলাদা করে দুটো কথা বলতে পারবো না? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছো ওকে। না না, ওকে ছাড়লে তো হবে না। দেখো, ওই টাকা পয়সা গয়নাগাটি আমি যতই সরিয়ে রাখি, সেগুলো পাচার হওয়ার হাত থেকে বাঁচাই, কিন্তু ওগুলো জেঠিমার আলমারি থেকে সরলো কিভাবে সেটা তো আমিও জানি না। সেটা তো তুমি আর তোমার এই বন্ধু মিলেই ফুন্দিতে এঁটেছিলে, তাই না? দেখো, ওকে এখন ছেড়ে দিলে তো সত্যিটা সবার সামনে প্রমাণই হবে না, তাই ওকে আর তোমাকে দুজনকেই সবার সামনে আসতে হবে রেখাদি। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন ছোটবাবু। এই চোরটা আমাকে শিখিয়েছিল যে তোর মনিবের বাড়িতে অনেক টাকা পয়সা গয়না, তার থেকে একটু যদি কিছু হাতাতে পারি তাহলে নাকি আমরা মালামাল হয়ে যাবো। আমাকে ক্ষমা করে দিন ছোটবাবু, আমি আর চুরি করবো না, আমাকে ক্ষমা করে দিন। ছি ছি রেখা, আমাদের বিশ্বাসের এই মর্যাদা দিলে? কি বলছিস কি বৌদি ভাই? বিশ্বাস? এর কাছে বিশ্বাস আশা করাই তো উচিত। 6 মাস ধরে নাকের ডকে ঘুরছে, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে, কি সাংঘাতিক। হ্যাঁ হ্যাঁ বড় পিসিমণি, উমা না বললে তো আমরা বুঝতেই পারতাম না সত্যিটা কি।
সত্যিটা আমি তখনই বুঝে গেছিলাম যখন আমার ব্যাগের একদম তলায় গয়নাগাটি আর টাকা পয়সাটা আমার হাতে পড়েছে। কিন্তু প্রমাণ ছাড়া তো সেটা আমি সবার সামনে প্রমাণ করতে পারতাম না, তাই এত রাতে বাধ্য হলাম আপনাদের এখানে নিয়ে আসতে। কেন এমন করলে রেখাদি? তোমার এই একটা বিশ্বাস ভাঙার জন্য এই বাড়ির এত পুরনো দিনের লোক বনমালী কাকাকে এতগুলো কটু কথা শুনতে হলো। এই বয়সে মানুষটা কতটা কষ্ট পেল বলো তো। আমি এরকম করবো না, আমি আর কখনো চুরি করবো না। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন আপনারা। ও প্লিজ ডোন্ট টেল মি যে এত কিছুর পরেও তোমরা ওকে কাজে রাখবে। আমি তো ভেবেই ভয়ে গা শিউরে উঠছে। আমিও তো পুজোর কদিন তোমাদের বাড়িতে থাকবো বলে এক গাদা গয়না গাটি সব নিয়ে এসেছি। ওর নজর যদি সেগুলোর দিকেও পড়তো তখন? আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। ম্যাডাম আমাকে পুলিশে দেবেন না, আমাকে ছেড়ে দিন ম্যাডাম। শাট আপ! একদম বেশি কথা বলবে না তুমি। আমি অ্যাসিস্ট্যান্ট সিপিকে ফোন করছি, ওনাকে ফোর্স পাঠানোর ব্যবস্থা করতে বলছি। এই মেয়ে তো ডেঞ্জারাস, ওকে কিছুতেই আর ছাড়া যাবে না। ম্যাডাম, ম্যাডাম আমাকে দয়া করুন, আমাকে পুলিশে দেবেন না ম্যাডাম, দয়া করুন। ম্যাডাম বলছিলাম যে রেখাদিকে পুলিশে কি না দিলেই নয়? হোয়াট? মানে পুলিশে না দিয়ে যদি অন্য কোনো শাস্তি দেওয়া যায়। আসলে রেখাদির বাড়িতে ওর বয়স্ক মা আছে, উনি চোখে দেখতে পান না। উনি যদি শোনেন রেখাদিকে পুলিশে ধরেছে, উনি খুব কষ্ট পাবেন। দোষ করলো মেয়ে আর চোখের জল গড়াবে মায়ের। মায়ের চোখের জল দেখা যে বড় কষ্টের।